রচনা দিদি ভাত খাবে টাটকা দই পেলে, গরু বলেছে দুধ দেবে না রচনা না এলে। গরু খায় ঘাস তাই গরুর দুধ তাজা, দেখবে এসো ডুবো তেলে শিল্প হচ্ছে ভাজা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি ইউজিং রি। তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। একিরে ভাই কোত্থেকে ধোঁয়া এলো এত? এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। তো ব্যাপারটা হলো রচনা যবে থেকে ভোটে দাঁড়িয়েছে তবে থেকে তার একটাই কাজ, আর সেটা হলো ধোঁয়া খোঁজা। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বের হচ্ছে। যেখানেই ধোঁয়া দেখছে সেখানেই পাগলের মতো ছুটে যাচ্ছে। আমাদের হুগলির ধোঁয়া। কেউ যদি সিগারেট খায় সেই ধোঁয়া দেখেও, এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। কেউ যদি ধোঁয়া ওঠা গরম ভাত খায় সেটা দেখেও, এটা হচ্ছে সেই ধোঁয়া। রচনাকে যখন কেউ জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গে কলকারখানা কেন হচ্ছে না, তখন রচনা বলে এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? ব্যাস এটা শুনেই মানুষ হাসাহাসি করছে, কিন্তু হাসার তো কোনো কারণ নেই। কারখানা তো হচ্ছে, আরো হবে। একদম, আমাদের ওয়েস্ট বেঙ্গল তো কারখানায় ভরে গেছে, তবে সবকটা কারখানাই হলো পাগলের কারখানা। সব পাগলের খেলা। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। বাহ, দারুণ গরু রচনা হয়েছে। তো গরু রচনা লিখে 10-এ 10 পেয়েছেন রচনা ব্যানার্জি। গরুকে নিয়ে এত সুন্দর রচনা কেউ লিখতে পারেনি, তাই গরুরা রচনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। গরুরা সাফ সাফ জানিয়ে দিয়েছে, হেই চাঁদ উঠেছে ফুল ফুটেছে রচু ডার্লিং কই, রচুর জন্য দুধ দেব দেব টাটকা দই, দুধ চাইলে দুধ দেব না মঙ্গল হোক বা বুধ, রচু ডার্লিং এলে মামু তবেই দেব দুধ, রতনে রতন চেনে শুয়োর চেনে কচু, গরুর দুঃখ কেউ বোঝে না বোঝে শুধু রচু। তো রচনাকে যখন সাধারণ মানুষ জিজ্ঞেস করেছে সে যদি ভোটে জিতে যায় তখন সাধারণ মানুষের জন্য কি কি করবে, তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো হুগলির দিদিদেরকে আগে ডাকো। আরে সাব্বাস, এ তো দারুণ অফার ভাই। আগে আগে নেতারা ভোটের আগে বলতো রাস্তা বানাবো, হসপিটাল বানাবো, স্কুল বানাবো, বাট এখন নেতারা বলছে জিতলেই দিদি নাম্বার 1-এ নিয়ে যাবো। ওয়াও, একবার জাস্ট ইমাজিন করো ভোটের পর রচনা দিদি নাম্বার 1 ঠিক কেমন হবে। নমস্কার দিদি, আমি হুগলি থেকে এসেছি। আমি আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি শুধুমাত্র এই দিদি নাম্বার 1-এ আসার জন্য। এই দিদি নাম্বার 1 থেকে 5 কেজি চাল নিয়ে যাব, ওই চালের লোভেই তো আপনাকে ভোট দিয়ে জেতালাম। রাস্তাঘাট, স্কুল, কলেজ, কলকারখানা কিচ্ছু চাই না আমাদের। এই দিদি নাম্বার 1 থেকে যদি একটা প্রেসার কুকার জিততে পারি তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে দিদি। দিদি, আমার একটা ছেলে আছে, সে চাকরি পাক আর না পাক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। এই দিদি নাম্বার 1 থেকে যদি ওই প্লাস্টিকের চেয়ার দুটো একবার নিয়ে যেতে পারি তাতেই আমার শান্তি। দুই মা বেটাই ওই চেয়ারে বসে বসে সারা জীবন মাছি দাঁড়াবো, তবু লোকের কাছে বুক ফুলিয়ে বলতে তো পারবো আমি দিদি নাম্বার 1-এ গেছিলাম। দিদি, আমি আগে একটাও কলকারখানা দেখতে পেতাম না, মোটা ফ্রেমের চশমা পরে দেখেছি, তবুও একটা কলকারখানা খুঁজে পাইনি। কিন্তু দিদি গো, তুমি যেদিন হুগলিতে গিয়ে কলকারখানা দেখিয়ে দিলে সেদিন থেকে আমার চোখ খুলে গেছে, আমার চোখ খুলে গেছে গো দিদি। এখন হুগলিতে যেদিকে তাকাচ্ছি সেদিকে ধোঁয়া, যেদিকে তাকাচ্ছি সেদিকে ধোঁয়া। দিদি গো, এত কলকারখানা ছিল সেটা আমি আগে দেখিনি, এখন তো আমি স্বপ্নের মধ্যেও কলকারখানা দেখতে পাই। হ্যাঁ, কলকারখানা স্বপ্নেই শুধু দেখতে পাবেন, বাস্তবে আর হবে না। আম্বা, নমস্কার দিদি, আমি হুগলি থেকে এসেছি। আমি হলাম সেই গরু যার দুধ দিয়ে তৈরি টক দই খেয়ে আপনি ফিদা হয়ে গিয়েছিলেন। আমি হলাম গরু আর তুমি হলে রচনা। এসো না দুজনে মিলে লিখি প্রেমের এক রচনা। হাম্বা হাম্বা। দিদি, আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে এইছি। তা তুই গরু হয়ে গ্রামে থাকবি না তো কি শহরে থাকবি? হাম্বা, অবজেকশন মাই লর্ড। গরু এখন শুধু গ্রামে না শহরেও ঘুরে বেড়ায়। কি দিনকাল পড়লো রে ভাই, দিদি নাম্বার 1-এ এসে গরুও সিম্প্যাথি নিচ্ছে। দিদি, আমি আগে 1 লিটার করে দুধ দিতাম, কিন্তু আপনার ভোটে জেতার খুশিতে আমি এখন 10 লিটার করে দুধ দিই। ভোটে জেতার খুশি নাকি ছাই? দেখ, হয়তো তোর পেছনে কেউ ইনজেকশন ফোটাচ্ছে তাই ডবল দুধ বেরোচ্ছে। হাম্বা, এরকম সত্যি কথা বললে আমি কিন্তু এই গেম খেলবো না। তো যাই হোক দিদি, অনেক কষ্ট নিয়ে তোমার কাছে এসেছি, একটা বড় সমস্যায় পড়ে গেছি। হুগলির চারিপাশে এত ধোঁয়া দিদি যে সবুজ সবুজ ঘাস পাতা খুঁজে পাচ্ছি না গো দিদি, একটু খুঁজে দেবে গো? ঠিক যেইভাবে এক একটা কলকারখানা খুঁজে দিচ্ছিলে সেইভাবে খুঁজে দাও না গো। নমস্কার দিদি, আমি হলাম মুনিয়া, কাঁপাই টিকটক দুনিয়া। আমি কয়েক বছর আগে টিকটক রোগে আক্রান্ত হয়েছিলাম, আর সেই রোগের চিকিৎসা করার জন্য আমি নিজেই ডাক্তার হয়ে গেছি। বাবা গো, টিকটক করে আবার কেউ ডাক্তার হয় নাকি? এ তো বাপের কালে শুনিনি। কেন? এনারা যদি নায়িকা থেকে হুট করে পলিটিশিয়ান হয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না শুনি?
তো দিদি আমাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে। আসলে আমি অনেক বড় ডাক্তার, তো তাই ছোট ডাক্তাররা হিংসা করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আসলে ওরা চায় না আমি উপরে উঠে যাই, তাই আমার মতো অরিজিনাল ডাক্তারকে ভুয়া ডাক্তারের তকমা দিয়ে আমাকে হসপিটাল থেকে বের করে দিয়েছে দিদি। আমি কি এমন ভুল করেছি বলুন তো দিদি? লোকে হসপিটালে গিয়ে টিকটক করে, আর আমি টিকটক করার জন্য হসপিটালে গেছিলাম ডাক্তার সেজে। ডাক্তার সেজে? তার মানে তুমি ডাক্তার না? কেন ডাক্তার হব না? আমি ডাক্তার, আমি অনেক বড় ডাক্তার। এই তুমি আইসিইউ এর মানে কি জানো? আইসিইউ এর মানে তো খুব সহজ। আইসিইউ এর মানে হলো আমি তোমায় দেখি, আইসিইউ। আচ্ছা তুমি ডেলিভারি কি করে হয় জানো? আমি ডক্টর আর আমি এইটুকু জানবো না? জোম্যাটো থেকে রোজ আমার বাড়িতে ফুড ডেলিভারি করে, আর ডেলিভারি মানে আমি জানবো না? আচ্ছা ডায়রিয়া কি করে হয় বলুন তো? হ্যাঁ এটা তো খুবই সিম্পল। ডায়রিয়া মানে আমি জানবো না? আমি তো একজন ডক্টর। আসলে এই ডায়রিয়া কিসের জন্য হয় সেটা বোঝার জন্য অনেক গভীরে যেতে হবে। যখন তুমি নিজের ডায়েরির পাতায় এক্সের দেওয়া গোলাপ ফুল যত্ন করে রেখে দাও, সেটা থেকেই কিন্তু ডায়রিয়া হয়। ও ডাক্তার, তোমার কথা শুনে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। হার্ট অ্যাটাক হলে কি করা উচিত তাড়াতাড়ি বলো। এটা তো খুবই সিম্পল। যখন বুঝবে হার্টে অ্যাটাক হচ্ছে তখন ডিফেন্স মোড অন করে দেবেন। হুগলির চারিপাশে এত ধোঁয়া যে লো প্রেশার হয়ে গেছে গো দিদি। লো প্রেশার কি করে সারবে গো? লো প্রেশার হলে আবার কি করবে? প্রেশার কুকার চেঞ্জ করতে হবে। যে লো প্রেশার কুকারে করতে, মানে যে ছোট প্রেশার কুকারে করতে, সেটাকে বদলে ফেলো। হাই প্রেশার কুকার, মানে ইয়া বড় একটা প্রেশার কুকার কেন, তাতে করে খাবার খাও, দেখবে লো প্রেশার ছেড়ে এবার হাই প্রেশার হয়েছে। আমার কয়দিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছে, তা গ্যাস কি করে হয় গো ডাক্তার দিদিমণি? তো এখানে আমি দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, গ্যাসে রান্না করলে কিন্তু গ্যাস হবেই। তাই আমাদের সবারই উচিত ইন্ডাকশনে রান্না করে খাওয়া। দিদি আমি অনেক মানুষের চিকিৎসা করেছি। একটা পেশেন্ট এসে আমার কাছে বলছে তার নাকি একটা পা ভেঙে গেছে, আর একটা পা দিয়ে হাঁটতে নাকি খুব কষ্ট হচ্ছে। সে যা কষ্ট দিদি চোখে দেখা যায় না। তো তখন আমি কি করলাম, তার আরেকটা পা ভেঙে দিলাম। নে ভাই, তোকে আর কষ্ট করে একটা পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে না। দুটো ভাঙা পা নিয়ে বিছানায় শুয়ে আরাম কর সারা জীবন। আরামই আরাম, আরামই আরাম। আমার কাছে সব রোগের চিকিৎসা আছে। এই তো দুদিন আগে একটা পেশেন্ট এসে বলছে তার নাকি কিডনিতে স্টোন পড়েছে। আমি বললাম স্টোন পড়েছে যখন চিন্তা নেই, আমি আছি কি করতে। স্টোন ভাঙার জন্য ছেনি হাতুড়ি খাইয়ে দিলাম, ও এমনি স্টোন ভেঙে পেছন দিয়ে বেরিয়ে আসবে। দিদি তুমিই বলো, ওষুধ খেয়ে কখনো স্টোন বা পাথর ভাঙা যায়? আমি কি এমন ভুলটা করেছি? আমার এই চিকিৎসার জন্য হসপিটাল থেকে চক্রান্ত করে বের করে দিয়েছে। তাই আমি বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি চিকিৎসা করার জন্য। আমি কলকাতায় এসেছি শুধুমাত্র আপনার চিকিৎসা করানোর জন্য দিদি। না মানে আমি শুনলাম আপনি নাকি চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া দেখছেন। এ কিন্তু ভয়ঙ্কর রোগ দিদি, আর এই রোগের চিকিৎসা করার দায়িত্ব আজ থেকে আমি নিলাম দিদি। সো গাইস, তোমাদের কি মনে হচ্ছে মুনিয়া কি পারবে রচনার রোগ সারাতে? কমেন্ট করে জানাও আমাকে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।